নিউজ 24 বিকেল 4টার খবরে শুনছিলেন সেলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শুরুতেই বাংলা লিংকের সৌজন্যে জানাবো 21শে বইমেলার খবর। মাসব্যাপী অমর 21শে বইমেলার উদ্বোধনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি 21শের ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর 21শের গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি, তাদের জন্য আনুষ্ঠানিক আয়োজন করে দিতে পারি। প্রবাসী বাংলাদেশিদের, প্রবাসী শ্রমিকদের অবদানের জন্য স্বীকৃতি দিতে পারি। সারা পৃথিবী জুড়ে নানা কাজে বাংলাদেশিরা কৃতিত্ব দেখাচ্ছে। আমরা 21শের দিনে তাদের সবাইকে স্মরণ করতে চাই। তারা সবাই 21শের দিনে নিজের দেশকে স্মরণ করে সবসময় অনুষ্ঠান করে। তারা আমাদের পরিবারের অংশ হিসেবে তাদের সন্তান সন্ততির কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। আমার সব কথা আপনাদের গ্রহণ করতে হবে এমন চিন্তা করি না, তবে নিজের বলার সুযোগ যখন পেয়েছি তখন বলে রাখলাম। বাংলা একাডেমিকে ধন্যবাদ। আপনাদের উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এর সঙ্গে 21শে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। ধন্যবাদ। সমবেত সুধীজন, এখন মাননীয় প্রধান উপদেষ্টা বইমেলা পরিদর্শন করবেন। আমরা স্ব আসনে বসে থেকে বইমেলার শুভ উদ্বোধনের আনুষ্ঠানিকতায় সহায়তা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। এইমাত্র অমর 21শে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সম্প্রচার করছিলাম। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী চিনিয়া কবির সূচনা। একেবারে ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে এবারের বইমেলা এসেছে। লেখক পাঠকের উপস্থিতি কেমন দেখছে? মামুন, জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিপাদ্য নিয়ে কিন্তু শুরু হয়েছে এবারে বইমেলা, এবং কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বইমেলার উদ্বোধন করেছেন। এবং এরপরেই কিন্তু যে পাঠকদের যে ভিড় প্রথম দিনের একদম শুরুর সময় দিকে, সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক এবং নতুন নতুন বইয়ের ঘ্রাণ চারপাশে চারিদিকে রয়েছে। এবং গতবারের চেয়ে কিন্তু এবার স্টলের সংখ্যাও বেড়েছে। গতবার ছিল 635টি, সেখানে এবছর 708টি প্রকাশনা প্রতিষ্ঠান, এবং এবারে কিন্তু বাংলা একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে অংশ থাকবে 609টি প্রতিষ্ঠান থাকবে, এবং 37টি প্যাভিলিয়নই 36টি থাকবে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে, অর্থাৎ মাত্র একটি প্যাভিলিয়ন থাকছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। এবং প্রতিদিন মেলা চলবে দুপুর 3টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত। তবে রাত 8:30টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং ছুটির দিনগুলো অর্থাৎ শুক্র শনি, যে দুটি দিন শিশু প্রহর, সে দুটি দিন মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বলছিলাম শুরুতেই যে শুরুর দিনের একদম শুরুর সময় অনুযায়ী পাঠকের যে সমাগম আপনি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক। এবং নতুন বই, চারপাশে নতুন নতুন প্যাভিলিয়ন, নতুন নতুন স্টল, এবং
এক একটি স্টলের চাইতে একেবারেই আলাদা, সুন্দর করে সুবিন্যস্ত, এবং সবাই কিন্তু একটি আশাব্যঞ্জক দিনের শুরু। এই বইমেলার শুরুর দিনটিকে আমরা কিছুক্ষণ আগেই ঢুকেছি বইমেলায়, এবং তারা কিন্তু বলেছেন যে তারা এবছর বেশ আশাবাদী এই অমর একুশে গ্রন্থমেলা নিয়ে। এবং এবারে অমর একুশে গ্রন্থমেলা একটি জুলাই চত্বরও থাকছে, এবং সব মিলিয়ে প্রথম দিনের যে শুরুটা তাতে কিন্তু বলাই চলে মামুন যে জমে উঠবে এবছর বইমেলা। এবং এমনটাই কিন্তু বলেছেন যারা এখন পর্যন্ত এসেছেন। প্যাভিলিয়নগুলো সেজে উঠছে, এখনো পুরোপুরি সেজে ওঠেনি, কিছু বিশৃঙ্খলা এখনো রয়েছে বইমেলা জুড়ে, সেটি আশা করছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ যে কিছুক্ষণের মধ্যেই সেটি সমাপ্ত হবে, অন্তত আজকের দিনের মধ্যে তারা এটি সমাধান করবেন। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। অমর একুশে বইমেলা খবর জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। কুমিল্লায় যৌথ অভিযানে ইউনিয়ন যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। সঠিক কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এই ঘটনায় বিচার চান পরিবার সদস্যরা। আর নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার কুমিল্লায় যৌথ অভিযানে যুবদল নেতা তৌহিদুর রহমানের মৃত্যুর অভিযোগ ওঠে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতি ও প্রধান উপদেষ্টা দপ্তরের নির্দেশের পরই গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। নিহত স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে অভিযানে যায় যৌথ বাহিনী। জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় তৌহিদুর রহমানকে। পরদিন গোমতীর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধারের পর তৌহিদকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে কুমিল্লা মেডিকেলে ছুটে যান স্বজনরা। ততক্ষণে মৃত্যু হয় তৌহিদের। চিকিৎসক মৃত্যুর কারণ জানাতে না পারলেও নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কেন কি মারলো আমার এটাই প্রশ্ন। আর আমি পুরো দেশবাসীর কাছে এর জন্য বিচার চাই। ওনারা আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন, এবং আমাদের সবার যে ক্ষোভ, যে বিচার, ওনারা সেটা ব্যবস্থা করবেন। সংবাদ বিবৃতিতে আইএসপিআর জানায়, মৃত্যুর সঠিক কারণ তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে সেনা ক্যাম্পের কমান্ডারকে। এছাড়াও বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এদিকে তৌহিদুর রহমানের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। জানাজায় অংশ নিয়ে বিচার দাবি করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এ বিষয়ে আরো খবর জানাবো। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আইএসপিআর বিবৃতি দিয়েছে এবং সেনা কমান্ডারকেও প্রত্যাহার করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে কি কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা? মামুন, এখন পর্যন্ত আসলে তারা শোকাবহ যে পরিবেশ সেটা কাটিয়ে উঠতে পারেনি। আমরা যেটুকু জেনেছি, আপনার বাদ আসর যে নামাজ রয়েছে, নামাজের পরই মূলত আপনার জানাজা শেষে তাকে পারিবারিক যে কবরস্থান সেখানে দাফন করা হবে, এবং তারপরই মূলত আইনি যে প্রক্রিয়া সেটুকু হয়তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো। তবে এর আগে দুপুরের দিকে আপনার তাদের যে মরদেহ গতকালকে রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বুঝে পেয়েছিলেন। সেই ময়নাতদন্ত লাশবাহী যে অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স যোগে কিন্তু তার গ্রামের বাড়ি থেকে দূরত্ব 7-8 কিলোমিটার কুমিল্লা প্রেস ক্লাবের সামনে নিয়ে আসা হয়েছে, এবং সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত স্বজন, এলাকাবাসী, এবং তারা প্রত্যেকেই দাবি করেছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা জড়িত তাদের বিচার দাবি করেছেন। এবং নিহত যিনি স্ত্রী ইয়াসমিন নাহার, তিনিও কিন্তু মানববন্ধনে বলেছেন যে তাকে কেন মারা হয়েছে, তার হত্যার পিছনে কারণ কি সুনির্দিষ্ট তিনি কারণ জানতে চেয়েছেন দেশবাসীর কাছে। তো আসলে এই ঘটনায় কিন্তু ওই পরিবারের মধ্যে আসলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি বৃহস্পতিবার রাতে যখন তাকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় ধরে নিয়ে যাওয়া হয়, তারপর থেকে কিন্তু সেই এলাকায় আপনার এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা ছিল। গতকাল বেলা 11টার দিকে পুলিশ জানতে পারে যে গোমতী নদী বেড়িবাঁধ এলাকায় তার মরদেহ, তাকে অচেতন অবস্থায় সেখানে পড়ে রয়েছে। সেটা দেখে কিন্তু পুলিশ সেখান থেকে তার যে অচেতন দেহ সেটা উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল, পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর থেকেই কিন্তু আসলে এই ঘটনার নেপথ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা সেটা নিয়ে তার পরিবার এবং এলাকাবাসী প্রশ্ন তোলেন। সেই প্রেক্ষিতে আজ আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, এবং বিবৃতিতে উল্লেখ করা হয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অভিযান পরিচালনা করেছে, এবং এটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল সর্বশেষ। মামুন, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুর রহমান।
শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও বিচার বহির্ভূত হত্যা হলে হতাশ হবে জাতি, এ মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি মন্ত্রণালয়ের কমিটি দিলে এলোমেলো হয়ে যাবে রাষ্ট্রের কাঠামো, ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে ব্যবসায়ীরা। দাবি করেন, শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, তাই এখনও অপপ্রচার চালাচ্ছে। ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে এক থাকার আহ্বান জানান রিজভী। কুমিল্লার যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? তার সময় যদি শেখ হাসিনার সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, অনশনে অংশ নেওয়া ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। আজ বিকেলের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দিলে ঢাকা উত্তর সিটি এলাকা অবরোধের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে বলবো যে জনদুর্ভোগ না বাড়িয়ে, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের চতুর্থ দিন চলছে এবং 4টা পর্যন্ত বেঁধে দেওয়ার সময়টিও পার হয়েছে। তাদের যে অনশন কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসছেন, যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তারা আস্তে আস্তে একত্রিত হচ্ছেন এবং তাদের যে পরবর্তী সিদ্ধান্ত কিংবা 4টা পরবর্তী যেই সড়ক অবরোধের যেই আলটিমেটাম ছিল সেটিও নিয়ে আসলে তারা কথা বলবেন সেটি জানিয়েছেন। এবং শিক্ষার্থীরা এখানে দীর্ঘ সময় যেহেতু এভাবে রয়েছেন অনশনরত, ধীরে ধীরে এক এক করে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন আসলে তাদেরকে পূর্ণ সেবাটুকু দিয়ে সুস্থ করে তোলার, কিন্তু যেহেতু অনশন দীর্ঘ সময় চলছে যার কারণে এটি আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবেন না বলে তারা জানিয়েছেন। তাদের 8টি যেই দাবি রয়েছিল সেই দাবিটির কথাও কিন্তু তারা বারবার তুলে ধরছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা জানিয়েছেন যে তাদের এই যৌক্তিক দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান থেকে কিংবা দাবি সমূহ থেকে তারা সরে যাবেন না। অন্যদিকে যে একটু আগেই আপনি বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবৃতি সেটির কথা কিন্তু তারা বলেছেন আমাদের সাথে, অর্থাৎ ইমনে যখন তারা কথা বলেছেন আমাদের সাথে তখন তারা জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যেই বিবেচনার কথা বলা হয়েছে সেই বিশেষভাবে বিবেচনার চিত্র আসলে তারা এখন পর্যন্ত দেখতে পায়নি। যেহেতু চিত্র তারা দেখতে পায়নি এবং সেই সঠিক আশ্বাস যেহেতু তারা পায়নি, যার কারণে তারা তাদের এই যে চলমান কর্মসূচি সেটি থেকে আসলে এখন সরে আসতে পারছে না। আমরা জানতে চেয়েছিলাম যে তাদের পরবর্তী যেই 4টা বেঁধে দেওয়ার সময় পরবর্তী যেই অবরোধের কথা ছিল সেটি নিয়ে তারা জানিয়েছেন এখন পর্যন্ত আসলে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা সেটি করবেন কিনা এবং সেই সিদ্ধান্ত আসলে আমরা অবশ্যই গণমাধ্যমের কর্মীরা জানিয়ে দেব সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে মামুন এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদের কাছে আবার ফিরবো। দর্শক, বিশ্ববিদ্যালয় দাবিতে তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশনের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুমাতুল বিদা। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হয়ে গেল সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণ। সরকারি নির্দেশনা অনুযায়ী এখন থেকে পর্যটকবাহী কোনো জাহাজ যাবে না দ্বীপে। মূলত দ্বীপের পরিবেশ রক্ষার স্বার্থেই সরকারি এই সিদ্ধান্ত। তবে 9 মাস পর্যটক ভ্রমণ বন্ধ থাকলেও সেখানকার মানুষের জীবিকার ব্যবস্থা কি হবে তা জানায়নি প্রশাসন। তাই দ্বীপবাসীর দাবি এখনই বন্ধ না করে আরও মাস 2 চালু থাকুক পর্যটক ভ্রমণ, কেননা দ্বীপের 12,000 মানুষের জীবিকার প্রধান উৎস এই পর্যটন খাত। একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। শুধু টাকা আয়ের জন্য ব্যবসার চেয়ে সামাজিক ব্যবসার অভিজ্ঞতা অন্যরকম প্রশান্তি হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নতুন বিশ্ব গড়তে সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, উন্নতির জন্য নতুন নতুন কর্মপরিকল্পনার বিকল্প নেই। বাংলাদেশ সামাজিক ব্যবসার প্রয়োজনীয়তা উল্লেখ করে পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার হতে পারে সামাজিক ব্যবসা শুরুর ক্ষেত্র। এবারে সোশ্যাল বিজনেস সামিটে অংশ নিয়েছে 21 দেশের প্রতিনিধি। We are ready for doing more thing in a big way. That's our commitment that we make Bangladesh. As we create new Bangladesh, we also promise to create new world. That's our job. And we'll do it, get it done. 72 সংবিধানের মাধ্যমে দেশের স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কার প্রয়োজন। রাজধানীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে এসব বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদ দেন তিনি। এ সময় বক্তারা সংবিধান সংস্কারের তাগিদ দিয়ে বলেন, সংস্কার না হলে দেশে আরেকটি স্বৈরাচার আসবে, তাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠন অপরিহার্য বলেও মনে করেন তারা। যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, যাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ঐক্যমত্য আছে। সেটা কি? প্রথম বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে যেন আর স্বৈরতন্ত্র ফেরত না আসে। এ বিষয়ে ঐক্যমত্যের কোনো পার্থক্য নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ভাষাবিজ্ঞান বিভাগের আয়োজনে পদযাত্রাটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় 52 ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, সবাইকে ভাষার প্রতি সম্মান দেখাতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আমরা 52 ভাষা শহীদদের স্মরণ করছি এই মহেন্দ্রক্ষণে। আমরা আন্তর্জাতিক ভাষা দিবস আন্তর্জাতিক হয়ে ওঠার পেছনে এদেশের এবং এ জাতির সন্তানদের যে অবদান সেটি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমরা আশা করছি এই ভাষা আমাদের সবাইকে এই কঠিন